আসসালামু আলাইকুম। এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার উইথ নাজিম শোতে আপনাদেরকে আমন্ত্রণ। আয়ন টিভি 782, ফেসবুক, ইউটিউব সহ যারা লাইভ স্ট্রিমিংয়ে আমাদের সাথে আছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের গেস্ট হচ্ছেন বাংলাদেশের গর্ব, আমাদের ব্রিটিশ বাঙালিদের মধ্যে বিকন অফ হোপ প্রফেসর ওসামা খান আমাদের সাথে এসছেন। উনি প্রথম Bangladeshi university leader, one of the top university leaders among all British Bangladeshis, first British Bangladeshi to be a deputy vice chancellor of a British university. So আমরা ওসামা খানকে পেয়ে খুব আনন্দিত এবং গর্বিত। ওসামা ভাই, welcome to our show. Thank you very much for having me. Thank you. Thank you. We have designed a small documentary. Let's watch it together. Sure. আজকে আমরা ইন্ট্রোডিউস করব প্রফেসর ওসামা খান, a titan of Trump in both corporate finance and academia. বাংলাদেশে বড় হওয়া প্রফেসর ওসামা খান মিডল ইস্ট এবং সাউথ এশিয়াতে কর্পোরেট ফাইন্যান্সে কাজ করে, ইনভেস্টমেন্ট ব্যাংকে কাজ করে, ইউনিভার্সিটি অফ কেমব্রিজে লেকচারার হিসাবে জয়েন করেছেন 2002 সালে। এরপর থেকে উনি পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে ব্রিলিয়ান্ট মাইন্ডদেরকে শেপ করেছেন। ইউনিভার্সিটি সাচ এস সারি, কেমব্রিজ, HEC প্যারিস, কোপেনহেগেন বিজনেস স্কুল অ্যান্ড বর্তমানে ডেপুটি ভাইস চ্যান্সেলর হিসাবে অ্যাস্টন ইউনিভার্সিটিতে উনি তার আনপ্যারালাল ভিশনটা দেখিয়ে তার স্ট্র্যাটেজিক ব্রিলিয়ান্স প্রমাণ করে অ্যাজ এ রিনেসন লিডার হিসাবে উনি ওনার টপ পজিশনে পৌঁছে গিয়েছেন। অ্যাজ এন অ্যাপেক্স অ্যাচিভার, প্রফেসর খান exemplified excellence in both financial mastery and academic innovation. Ladies and gentlemen, please welcome Professor Osama Khan. What a privilege to have you in this show. Excellent. I mean, I will be very, very interested to understand your life. So what I have done is I have divided them into 3 phases. Gee. So in each phase, there are 2 words. First is your formation and foundation. The second stage we'll talk about your transition into work and then transformation. And then gradually, your leadership and your legacy. So first part, আমরা দেখব আপনার family এবং school education related একটু কথা বলতে চাই। তো আমরা will try to be as positive as possible. Of course. And we'll try to encourage our fellow British Bangladeshis so that they can succeed well in life. তো সে কারণে আপনি যদি কিছু anecdote, কিছু personal story share করেন, it helps them to resonate with their life and connect with you. So I'll welcome you to start the first phase of your life, your formation and foundation years of your life. নাজিম, অসংখ্য ধন্যবাদ আয়ন টিভি আপনাকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সত্যি কথা বলতে নিজেকে একজন শিক্ষক হিসাবে পরিচয় দেই। অত্যন্তভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনি আমাকে নিয়ে এরকম একটা সুন্দর একটা স্টোরি আমাদের দর্শকদেরকে দেখালেন মাত্র। আমার জীবন শুরু হয়েছে বাংলাদেশে, অবশ্যই লাইক মেনি অফ আওয়ার ভিউয়ার্স। আমি এই দেশে একজন ইমিগ্রেন্ট। 2000 সালে এদেশে এসেছিলাম 1 বছরে একটা মাস্টার্স করার জন্য। কখনো চিন্তাও করিনি যে 25 বছর পার হয়ে যাবে আর আমি লন্ডনের একটা স্টুডিওতে বসে আপনার মতো একজন এডুকেশনিস্টের সাথে এই আলোচনাটা করব। সত্যি কথা বলতে আমি এই দেশে এসেছি pretty much ওই এমফিলটা করার জন্যই। অ্যান্ড দেন one event to another event, everything just started to fall in place. আমার জন্ম লিবিয়াতে। আমার বাবা একজন আর্মি অফিসার ছিলেন।
উনি 70-এর দশকে স্বাধীনতার পরে লিবিয়াতে পোস্টেড ছিলেন। বাংলাদেশ এবং লিবিয়ার মধ্যে তখন একটা খুব আন্তরিক সম্পর্ক ছিল এবং ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা গভর্নমেন্ট থেকে ওই দেশে পাঠানো হতো তাদের দেশের উন্নতির জন্য। সেই সময় আমার ওখানে জন্ম। আমার কোনো স্মৃতি নেই লিবিয়ার, অনেক ছবি আছে বাসায় যেগুলো দেখেছি যে আমরা হয়তো বা মেডিটেরিয়ান কোনো হলিডেতে যাচ্ছি বা লিবিয়ার কোনো মরুভূমিতে আছি, ওই ছবিটুকুই আছে, আমার মেমোরিতে কোনো কিছু নেই। সো যদিও আমার জন্ম নর্থ আফ্রিকাতে, আমি নিজেকে ছোটোবেলা থেকে বাংলাদেশেই চিন্তা করে থাকি। বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে বড় হয়েছে, যদিও আমার দেশের বাড়ি যশোর, কিন্তু আমরা চিটাগাংয়ে বড় হয়েছি, যশোরে বড় হয়েছি, ঢাকাতে বড় হয়েছি, কুমিল্লায় বড় হয়েছি। ছোটোবেলা থেকেই লেখাপড়ার প্রতি আমার অনেক আগ্রহ ছিল। আমি বলবো যে আই এম ওয়ান অফ দোজ গিকি স্টুডেন্টস হু অলওয়েজ ওয়ান্টেড টু স্টাডি। অল মাই ফ্রেন্ডস ফ্রম চাইল্ডহুড রিমেম্বার্স মি অ্যাজ সামওয়ান হু ইজ কোয়াইট গিকি। বাট আরেকটা জিনিস আমার মধ্যে ছোটোবেলা থেকে ছিল, যেটা আমি বাবা মা পারিপার্শ্বিকতা থেকে পেয়েছি, সেটা হচ্ছে আমি মানুষের সাথে কথা বলে এবং মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে অনেক আনন্দ পাই। ছোটোবেলা থেকেই আমি খুব সোশ্যাবল একজন ছেলে ছিলাম, এখনও খুব সোশ্যাবল মানুষ হিসেবে আমি পরিচিত আমার বন্ধু বান্ধব বা আমার কলিগদের মাঝে। তো কথার মাঝখানে, এই গল্পের মাঝখানে আমি একটা জিনিস বলতে চাই যে সবাই যে পৃথিবীতে সোশ্যাবল হবে তার কোনো গ্যারান্টি নেই। আমরা কিছু মানুষ ইন্ট্রোভার্টেড, কিছু মানুষ এক্সট্রোভার্টেড। আমাদের দর্শকরা যারা আমাদের এই আলোচনাটা শুনছেন বা শুনবেন আগামীতে, আমি তাদের প্রতি বলবো যে whether you are introverted or extroverted, learning the art of interacting with people is a fundamental skill. মানুষকে বুঝতে পারা, মানুষের সম্পর্কে জানতে পারা, তাদের সম্পর্কে কিউরিওসিটি থাকা এবং তাদের সাথে যত পরিমাণই মতবিরোধ থাকুক না কেন সেই মতামতটাকে গ্রহণ করতে পারা আমার কাছে মনে হয় ক্যারিয়ার বিল্ড করার জন্য বা যে কোনো প্রফেশনে সাকসেসফুল হওয়ার জন্য একটা বিশাল উপাদান। এটা থাকতেই হবে। এর জন্য আমি আমার বাবা মা, আমার বড় দুই বোন, আমার এক ছোট ভাই এবং আমার পারিপার্শ্বিকতাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ তাদের আদলে, তাদের পারিপার্শ্বিকতায় থাকতে পেরেই আমি এই জিনিসটা আরও ভালোভাবে অনুধাবন করতে দেখেছি। আমি আমার বাবা মাকে দেখেছি যে তারা মানুষের জন্য অনেক করেছেন, মানুষের সম্পর্কে জানার চেষ্টা করেছেন। আমাদের বাসায় সবসময় উইকেন্ডে কোনো না কোনো পার্টি হতো। সেই মানে সামর্থ্যে থাকুক বা সামর্থ্যের বাইরে হোক, আমার বাবা মা মানুষকে দাওয়াত করতেন, খাওয়াতেন, এবং যেটা আমাদের বাংলাদেশি কালচার একটা বিশাল ব্যাপার। আমি জানি আপনার দেশের বাড়ি চট্টগ্রাম, একটা বিশাল ব্যাপার, রাইট? অ্যাবসলিউটলি, ইয়েস। এমন কোনো দেশের মানুষ নেই, বাংলাদেশে কোনো জেলা নেই যেখানে আতিথেয়তা একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কালচার। এই যে আতিথেয়তাটা, এটা যাতে আমাদের বাচ্চারা বুঝতে পারে। আমি এখানে একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের ছোট বাচ্চারা অনেক সময় বড় হওয়ার সময় এই ব্যাপারটা বুঝে উঠতে পারে না যে বাবা আমার এত পার্টি করা লাগবে কেন, এত দাওয়াত দেওয়া লাগবে কেন। তার ভিতর থেকে মানুষের সাথে ইন্টারাক্ট করার যে ক্যাপাবিলিটি, সেরকমভাবে ইন্টারাক্ট করেছি। একটা পর্যায়ে বাবা মা চিন্তা করেছে আমাদের ছেলে লেখাপড়ায় খুব ভালো, 3 বছর পর পর আমাদের পোস্টিং হচ্ছে, আমাকে ক্যারেট কলেজে পাঠিয়েছেন। আমি কুমিল্লা ক্যারেট কলেজে পড়েছি এবং আমি অত্যন্ত গর্বিত। আমাদের দর্শকদের মধ্যে কেউ যদি কুমিল্লা ক্যারেট কলেজে পড়ে থাকেন, জানবেন যে আমি আমার ওই স্কুলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমাকে যখন ক্যারেট কলেজে পাঠিয়েছে আমার মনে হচ্ছে আমার বাবা মা আমাকে পানিশ করতে চাচ্ছেন, কারণ আমি আসলে খুবই নিয়ম মেনে চলা একটা ছেলে ছিলাম। সাধারণত দেশে একটা কথা আছে না, দুষ্টু ছেলে ক্যারেট কলেজে পাঠিয়ে দিন, আমি ওরকম ছিলাম না। বাট আমি এখন বুঝতে পারি আমার বাবা মা ওখানে পাঠিয়েছিলেন যাতে 3 বছর পর পর আমার বাবার যখন পোস্টিং হতো আমার যাতে লেখাপড়ার ক্ষতি না হয়। অ্যাবসলিউটলি। সেখান থেকে ডিসিপ্লিন, লিডারশিপ, আমি জানি আমরা লিডারশিপ নিয়ে হয়তো একটা সময় কথা বলবো এই প্রোগ্রামে, আমি ওখানে আরও একটু কিছু রিফ্লেক্ট করব যে আমার লিডারশিপ কোয়ালিটির একটা বিশাল অংশ কিন্তু আমার ক্যারেট কলেজ থেকে শেখা। অ্যান্ড দেন ক্যারেট কলেজের পরে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি বাংলাদেশে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি। ওই বিষয়টা নিয়েও একসময় নাজিম আপনার সাথে আলোচনা করতে চাই, জাস্ট আমাদের দর্শকরা যাতে বুঝতে পারেন যে মাঝে মাঝে আনকনভেনশনাল ডিসিশন ইজ ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ। ভেরি মাচ সো, ইয়েস, ইয়েস। এবং আমি যেরকম ছাত্র ছিলাম, আমি বোর্ডে এসএসসি এইচএসসিতে স্ট্যান্ড করেছি, খুবই গর্বিত। এখনকার যুগের ছেলেমেয়েরা যারা জিপিএ নিয়ে ক্যালকুলেট করে তারা হয়তো বুঝবেন এটার অর্থ কী। বোর্ডের প্রথম 20 জনের মধ্যে থাকলে এন্টায়ার বোর্ডে তাদেরকে স্ট্যান্ড করা বলা হতো আমাদের সময়। আমি স্ট্যান্ড করেছি, কিন্তু
স্বাভাবিকভাবে সবাই চিন্তা করেছে আমি বুয়েটে পড়বো, ঢাকা মেডিকেলে পড়বো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, চিটাগং ইউনিভার্সিটিতে পড়বো। আমি আইইউবিতে পড়েছি এবং আইইউবির 55তম ছাত্র ছিলাম আমি। তখন এটা কিছুই ছিল না, আমি গিয়েছিলাম তখন। এক্স্যাক্টলি। সো এই যে কিছু পদক্ষেপ, এবং আমি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অক্সব্রিজের প্রথম ছাত্র, কেমব্রিজে এখানে পড়তে এসেছি, আর তারপরে কেমব্রিজ থেকে তো জীবন শুরু হলো। তো দুটো জিনিস বলবো, মানে আমার গল্পটাকে লম্বা না করে, যে ছোটবেলা থেকে আমি মানুষের প্রতি উৎসাহিত ছিলাম। আর একটা মানুষের জীবন কেমন এটা জানার জন্য আমার অনেক উৎসাহ ছিল ছোটবেলা থেকেই। আর 2 নম্বর বিষয়টা, যে জিনিসটা আমি কথা বলতে চাই, আনকনভেনশনাল স্টেপ নেওয়া। এটা বিশেষ করে আমি আমাদের দর্শকদের, বাবা মাদের প্রতি জানাবো, ছেলে মেয়েদেরকে সমাজের আদলে বড় করার জন্য যে আমাদের একটা প্রচেষ্টা চলে, যে ডাক্তার হতে হবে, ব্যারিস্টার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, অ্যাকাউন্টেন্ট হতে হবে, এর বাইরে কিছু হওয়া যাবে না। এই আদল থেকে আমাদের কোনোভাবে বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে আনকনভেনশনাল ডিসিশন বাচ্চাদেরকে মেক করার জন্য সাহায্য করতে হবে। ওরা ঠেকে ভুল করেই শিখবে ঠিক জিনিসটা কি করতে হবে। ব্রিলিয়ান্ট। তো ফ্যান্টাস্টিক কিছু অ্যানেকডোটস এবং স্টোরি আমরা শুনলাম। খুব আর্লি লাইফে উনি বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়েছেন। উনি একটা নর্থ আফ্রিকার একটা দেশে জন্ম হয়ে বিভিন্ন জায়গায় ছিলেন, বিভিন্ন মানুষের সাথে মিশেছেন। তো ওনার লেসন যেটা আমি পেলাম সেটা হচ্ছে হসপিটালিটি অ্যান্ড কাইন্ডনেস, এবং বিল্ডিং সোশ্যাল ক্যাপিটাল ইজ ভাইটাল ফর আওয়ার সাকসেস। এবং অ্যাট দ্য সেম টাইম কেউ যদি মিশতে না চায় আপনার বাচ্চা, ওদেরকে পেনালাইজ করবেন না, কারণ সে তো হয়তো তার নিজের ওয়ে আউট বের করে ফেলবেন। বাট ওয়েন মানে সান অ্যান্ড ডটার্স সি দ্যার প্যারেন্টস আর সোশিয়েবল, দে উইল বিকাম সোশিয়েবল ওয়ান ডে। কমপ্লিটলি। কারণ এটা তো আপনার পরে শিখে না, এগুলো দেখেই শিখে। সেজন্য দাওয়াত দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, জি, যত কষ্ট হবে হোক। এবং আমরা যে একটা সোসাইটির অংশ, আমার পরিবার যে সোসাইটির একটা ক্ষুদ্র অংশ, এবং দাওয়াতের মাধ্যমে কানেকশন তৈরি করা এবং একজনের সাথে একজনের রিলেশনশিপ তৈরি করা, এবং করে ওখান থেকে সোশ্যাল একটা রেসপন্সিবিলিটি গ্রো করা, তাহলে উই অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট আওয়ার সোসাইটি। our objective becomes much wider than what we want to achieve in life. তো এটা খুব একটা ইম্পর্টেন্ট লেসন আপনার থেকে পেলাম। আর সেকেন্ড থিং হচ্ছে স্টুডিয়াস মাইন্ড। এটার একটা রিজন হচ্ছে আপনি খুব ইনকুইজিটিভ মাইন্ডেড ছিলেন এবং আপনি খুব ডিসিপ্লিনড ভাবে বড় হয়েছেন, এবং সাথে সাথে অ্যাডাপ্ট করতে পেরেছেন একটা ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেসের সাথে। আপনার প্যারেন্ট, আমরা দেখলাম যে ফ্যামিলি থেকে আপনি যে অ্যাডাপ্টেবিলিটি স্কিলটা আপনি পেয়ে গিয়েছেন, এটা খুব একটা চমৎকার এক্সাম্পল। তো সবার ফ্যামিলি হয়তো ওই এক্সপিরিয়েন্সটা নাও পেতে পারে, বাট আমাদেরকে দেখতে হবে যে যে ভাইটাল বিল্ডিং ব্লকস, সেটা যেন আমরা ফ্যামিলিতে একটু নার্চার করার ট্রাই করি। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট। এখন আমি জাস্ট একটু এক্সপ্লোর করবো আপনার ফ্যামিলি এনভায়রনমেন্টের মধ্যে আপনার প্যারেন্ট এবং আপনার মা বাবা, আপনার ভাই, কিছু কি মোমেন্ট, ইন্টারাকশানে কি মোমেন্ট আপনি শেয়ার করতে পারেন কিনা, যার মাধ্যমে আপনার লাইফের একটা মেমোরেবল ইভেন্ট হয়ে গেল এবং যেটা আপনাকে গাইডিং লাইট হিসাবে লাইফে শেয়ার করলো। আজকে ফর এক্সাম্পল আমি লাঞ্চের সময় আমার কলিগদের সাথে কথা বললাম, তো একটা কলিগ সে বাবা থেকে টাকা নিত, কিন্তু টাকাটা সে টিচারের কাছে যায় নাই, সে 3 মাস পরে নেয়। কিন্তু হঠাৎ করে টিচার যখন বলল, তার বাবাকে দেখলো, তার বাবা খুব ডিসঅ্যাপয়েন্টেড। সে শুধু তার বাবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেসটা, তার মোমেন্ট ক্যাপচার করে রেখেছে। এরপর থেকে সে মানে স্ট্যান্ড করে নাই, বাট কয়েক মার্কসের জন্য ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করে নাই। শুধু একটা ফেস দেখেছিল সে, তার বাবা তার প্রতি অসন্তুষ্ট ছিল। তো ওই মোমেন্টটা তার জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল ইন লাইফ। হ্যাঁ, তো আপনার কোনো টার্নিং পয়েন্ট ছিল কিনা এডুকেশন, যখন আপব্রিঙ্গিং যখন হচ্ছিল স্কুলে অথবা কলেজে, এরকম কোনো কি মোমেন্ট কি আপনি শেয়ার করতে পারবেন কিনা? আসলে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটার জন্য। আমি নিজেকে খুবই প্রিভিলেজ মনে করি যে আমি যেই পরিবারে বড় হয়েছি। আমার বাবা একজন ডাক্তার ছিলেন, উনি মরহুম, মারা গেছেন 2012 সালে।
মরহুম ব্রিগেডিয়ার জেনারেল শফিকুর রহমান খান, উনি বাংলাদেশ ঢাকা সিএমএইচের কমান্ড্যান্ট ছিলেন লাস্ট। সারা জীবন দেখে এসেছি যে বাবা মানুষজনের প্রতি তার উদারতা অসাধারণ ছিল। এবং আমার মা, যিনি এখনও বেঁচে আছেন, 80-র ঊর্ধ্বে বয়স, এখনও উনি 50 জন মানুষের খানা দানার নিজে রান্না করতে পারেন। বাংলাদেশ বনসাই সোসাইটির প্রেসিডেন্ট, অনেক ধরনের চ্যারিটি করেন, অত্যন্ত জাদরেল মহিলা। আপনি যদি আমাকে বলেন আমার লিডারশিপ কোয়ালিটিস বা লিডারশিপ লার্নিং, যদিও আমার বাবা আর্মির ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, আমি কিন্তু বলবো আমার মার কাছ থেকে আমি আমার লিডারশিপ কোয়ালিটি শিখেছি। আমি আমার মায়ের একটা মোমেন্টের গল্প বলতে চাই। 1995 সালে আমি তখন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে বিবিএ পড়া শুরু করেছি, অর্থনীতি এবং অর্থায়নে, ফাইন্যান্স এবং ইকোনমিক্সে মেজর করব। আমার বাবা মা সেই সময় ইউরোপে এসেছিলেন বেড়াতে। ওনারা তাদের সরকারি চাকরিজীবী, সেই আমলে আর্মি অফিসারদের অনেক ঠাটবাট ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, কিন্তু বেতন ছিল না অত। আজকাল যেরকম একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, ওনারা তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে ঠিক করলেন যে উনি ইউরোপের 2-3টা দেশে ঘুরবেন। আমার বাবা মা ইউরোপে এসছেন, ব্রিটেনে এসছেন, ওনারা অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গেছেন, যেটা সব ট্যুরিস্টরা করেন। আমার মা কেমব্রিজে কিংস কলেজের সামনে কিংস প্যারেডে কতগুলো সুভিনিয়ার শপ আছে, আপনারা যারা কেমব্রিজ ইউনিভার্সিটিতে গেছেন, কিংস কলেজ কেমব্রিজের সামনে কিংস প্যারেড নামে একটা পেডেস্ট্রিয়ান এরিয়া, এবং তারপর অনেক সুভিনিয়ার শপ আছে। ওখান থেকে উনি একটা ছোট্ট প্ল্যাক কিনেছিলেন, প্লাস্টিকের একটা প্ল্যাক, যার উপরে কেমব্রিজের কলেজগুলোর ছবি, এবং ওটা ছিল ওনার আমার জন্য গিফট, ব্রিটেন থেকে বা ইউরোপের ট্যুর থেকে আনা। তা আমি বসে আছি, আমার বাবা মা আমার জন্য চকলেট নিয়ে আসবে, ওয়াকম্যান নিয়ে আসবে, সিডি নিয়ে আসবে। মানে ইয়াং একজন মানুষ কত কিছু চিন্তা করে যে আমার বাবা মা ইউরোপে গেছেন, ওনারা অনেক জামা কাপড় নিয়ে আসবেন। তো ওনারা আমার জন্য ওই গিফটটা নিয়ে আসলেন। সত্যি কথা বলতে নাজিম, ওই সময় ওটা পেয়ে আমি খুশি হয়েছি, আবার খানিকটা মনক্ষুণ্ণ হয়েছিলাম যে এত বড় একটা ট্যুর করে আসলে আমাদের নিয়ে যাওনি। বুঝলাম আমাদের নিয়ে যাওনি কারণ তোমরা দুইজনের সামর্থ্য হয়েছে বেড়াতে যাওয়ার জন্য, আমি তো আরও কিছু আশা করেছিলাম। ওই প্ল্যাকটা আমার মা আমার পড়ার টেবিলের সামনে রেখে বলল, আমি চাই তুমি লেখাপড়া মনোযোগ দিয়ে করো এবং এই বিশ্ববিদ্যালয়ে একদিন অর্থনীতি পড়ো। এবং 5 বছর পরে ওই প্ল্যাকটা পাওয়ার, I managed to get a Commonwealth scholarship, fully funded, including my flight, accommodation, everything, to study MPhil at Hughes Hall at University of Cambridge. এবং আমার অফিসে এখনও আমার বুকশেলফের উপর এই প্ল্যাকটা আছে। Brilliant. So I think moments like that makes a person's future. So I think that would be probably the most impactful education-related or inspiration-related story I could give from my parents. But just before I hand it over to you, আমার দুটো বড় বোন আছেন, তারা আমার চাইতে 9-10 বছরের বড়, এবং একটা ছোট ভাই আছে। তারাও কিন্তু আমার জীবনে সাংঘাতিক ইনফ্লুয়েন্স রেখেছে। আমার ছোট ভাই বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট চিফ এক্সিকিউটিভ অফিসার অফ এন ইনভেস্টমেন্ট ব্যাংক, যখন চিফ এক্সিকিউটিভ হয়েছে, ও এখন অবশ্যই প্রবীণ হয়ে গেছে, মানে মধ্যবয়সী। আমার বড় বোনরাও অত্যন্ত সাকসেসফুল, এবং তাদের অবদান আমার জীবনে অতুলনীয়। এবং এটা সবার জীবনে এরকম প্রিভিলেজ নাও থাকতে পারে, বাট কিভাবে প্রিভিলেজ আনতে হয় যেখানে পরিবারের মাঝে এই প্রিভিলেজের সুযোগটা নেই, সে ব্যাপারেও আমাদের কথা বলা উচিত, সে ব্যাপারেও আমাদের জানা উচিত যে কিভাবে আমরা যেই বাচ্চাদের এই সোশ্যাল ক্যাপিটাল নেই তাদেরকে আমরা কিভাবে এটা দিতে পারি। না, ফ্যান্টাস্টিক। আমরা ওটা একটু এক্সপ্লোর করব। তো আপনার এই যে স্টোরি থেকে আমরা কয়েকটা জিনিস শিখলাম। আপনি তো ছোটোকাল থেকে খুব ব্রিলিয়ান্ট মাইন্ড ছিল, প্রোডিজিয়াস মাইন্ড, বাট ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট ছিল যেটা আপনাকে অ্যাম্বিশাস, ডিটারমেন্ট অ্যান্ড ডিসিপ্লিন করতে হেল্প করেছে, এবং আপনার মা ইন্সপিরেশনটা ইনগ্রেইন করে দিয়েছে আপনাকে বাই শেয়ারিং হার এক্সপেকটেশনস। তো সেক্ষেত্রে আপনি হয়তো খুব এক্সপেন্সিভ গিফট পান নাই, বাট মায়ের যে আশা, সেই আশাটা তো ইম্পর্টেন্ট। অফকোর্স। তো
সিমিলারলি আমারও অনেকটা সিমিলার একটা লাইফ আছে। আমার ওরকম হয়তো এক্সপেন্সিভ কোনো গিফট পাই নাই, বাট মায়ের আশাটা আমাদেরকে অ্যাকচুয়ালি একটা বিগ অ্যান্ড অ্যাম্বিশাস ড্রিম পারসু করতে হেল্প করে। অনেক সময় মানে লাইফের মিশন যেরকম, মিশনটা অনেকটা হচ্ছে আপনার চাঁদের মতো, ইট গাইডস ইউ, ইউ মে নট বি এবল টু রিচ ইট, বাট হ্যাভিং দ্যাট অ্যাম্বিশন ইজ গুড। তো আমাদের যারা মা বাবা আছেন বাসায়, সবার হয়তো সার্কামস্ট্যান্সেসটা ডিফারেন্ট হতে পারে, সবার প্রায়োরিটি ডিফারেন্ট হতে পারে, সবার হয়তো ওয়ার্ল্ড ভিউ ডিফারেন্ট হতে পারে, বাট হ্যাভিং এ ডিসকাশন উইথ ইউর কিডস and telling them that we are part of this world, our job is to advance the society, এবং we as a creation of Allah, আমরা আশরাফুল মাখলুকাত, সো পৃথিবীতে যত মাখলুকাত আছে ইভেন অ্যাঞ্জেল থেকে আমরা বেটার। সো আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস হয়তো করবেন তুমি কি দিয়ে গেছো এই পৃথিবীতে, সে কারণে ওই দিয়ে যাওয়ার অ্যাম্বিশনটা আমাদের মা বাবা এবং আমাদের ভাই বোন যারা আছে, যাদের বাচ্চা আছে, তাদের একটু ইনস্টিল করা উচিত অবশ্যই। এবং এই ইনস্টিল করার জন্য আমাদের বিরাট স্কলার কিন্তু হতে হবে না। জাস্ট যদি বলতে পারি যে আমার বাচ্চাকে, বাবা তুমি দুনিয়াকে কিছু একটা দিয়ে যাও, তোমার একটা ইউনিক গিফট আছে, তোমার মতো পৃথিবীতে আর কোনো মানুষ নাই, তোমার গিফটও যেন ইউনিক হয়। তো এইটা আমরা ডেফিনেটলি আমরা বলতে পারি। তাহলে আমাদের সাকসেসের পিছনে আমার কাছে যেটা মনে হচ্ছে, অ্যাম্বিশন ইজ ইম্পর্টেন্ট, অ্যাসপিরেশন ইজ ইম্পর্টেন্ট, এবং আমাদের সোশ্যাল ক্যাপিটালটা যেন আমরা তৈরি করতে পারি ছোটোকাল থেকে। এবং এই জন্য কাইন্ডনেস হওয়া, মানুষ নিয়ে ভাবা, মানুষকে হসপিটাবিলিটি দেখিয়ে ঘরের মধ্যে একটা পরিবেশ তৈরি করা, এবং সাথে সাথে পজিটিভ মাইন্ডেড দেখে। কারণ আপনার আব্বাকে হয়তো 3 বছর পর পর যেতে হয়েছে, উনি যদি নেগেটিভ যদি হইতো আপনাদের মধ্যে নেগেটিভিটি চলে আসতো, আমরা এটা পজিটিভলি যেন দেখি। তো এই লেসনগুলো খুব ইম্পর্টেন্ট। তো আপনি কিছু আমাদের শেয়ার করেন, মানে যারা বাচ্চারা আছেন, ফর এক্সাম্পল তাদের জন্য একটা কিছু বলবেন, মানে তারা কি করা, তাদের কি করা উচিত। আপনি বাচ্চাদের কথা জিজ্ঞেস করছেন। আমি বাচ্চাদের কথা বলার আগে নাজিম কথা বলতে চাই খানিকটা আমাদের বাবা মাদের নিয়ে, অ্যান্ড দেন আমি বাচ্চাদের সম্পর্কে কিছুটা কথা বলবো। আমার এক ছেলে এক মেয়ে, ওদের 19 এবং 21 বছর বয়স, জাইদ জাইনাব। অবশ্যই আমাদের দর্শকদের মাঝে যারা বাবা মা আছেন সবার জন্য আমাদের বাচ্চারা আমাদের চোখের মণি। সবার জন্য আমরা চিন্তা করি আমাদের বাচ্চা কাচ্চাদের কত ভালো করা সম্ভব, প্লাস আমাদের সমাজ, আমাদের পারিপার্শ্বিকতার জন্য আমাদের বাচ্চারা কি অবদান রাখবে, সমাজ, অর্থনীতি, দেশ, পুরা পৃথিবীর জন্য আমাদের বাচ্চাদের কি অবদান থাকবে, এটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত, গর্বিত হওয়া উচিত, এবং এটা নিয়ে প্ল্যান করা উচিত, তাদের সাথে কথা বলা উচিত। আমি একটা জিনিস বলতে চাই আমাদের বাবা মাদের, যে জিনিসটা আমি বলবো, আমি স্টেরিওটাইপ করতে চাই না বাংলাদেশি কালচারকে, বাট বাংলাদেশে আমাদের একটা প্রবণতা আছে, আমরা আমাদের স্বপ্ন বাচ্চাদের মাধ্যমে দেখার চেষ্টা করি, বাচ্চাদের স্বপ্ন গড়ার চেষ্টা করি না। আমি বলবো না যে এটা সব বাবা মা করছে, বাট আমি প্রচুর পরিমাণে এক্সাম্পল পেয়েছি আমার ছোটোবেলায় এবং এখনকার সময়, যেখানে হয়তো একটা বাবা মার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, ওনারা হননি বা হয়েছেন, বা তাদের বাচ্চাকেও ডাক্তার হওয়া লাগবে। এই যে আমাদের স্বপ্নটাকে বাচ্চার উপরে চাপিয়ে দেওয়া, প্রজেক্ট করা, এটা কিন্তু আমার কাছে মনে হয় খুব ভালো না বাচ্চাদের জন্য। যার কারণে আমি আন্তরিকভাবে অনুরোধ করব আমাদের দর্শকদের যে আপনি আপনাদের বাচ্চাদেরকে গাইড করতে পারেন, আপনি আপনার বাচ্চাদের সাথে আলোচনা করতে পারেন, বাট বাচ্চারা তাদের জীবনে কি করবে সেটা তাদেরকে ডিসাইড করতে দেওয়ার যে পাওয়ার, এবং আমি জানি এটা করতে দেওয়া অনেক সময় কঠিন, অনেক সময় মনে হতে পারে আমার ছেলে বা মেয়ে একটা ভুল পদক্ষেপ নিচ্ছে, আমার এখানে তাদের থামাতে হবে, কিন্তু অনেক সময় ওই ভুল পদক্ষেপটা কিন্তু একটা বিশাল টার্নিং মোমেন্ট হতে পারে তাদের জীবনে, বা ওই ভুল পদক্ষেপটা নিয়ে হয়তো বা সে শিখতে পারবে তার ঠিক পদক্ষেপটা কী হওয়া উচিত। মানুষ গড়ার সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সেই মানুষকে গাইড করা বা স্বাধীনতা দেওয়া, যে কিভাবে সে তার জীবনটা গড়বে। এই স্বাধীনতাটা সাংঘাতিক ইম্পর্টেন্ট,
এবং আমি বলবো আমাদের ছেলে মেয়েদের, আপনি আমাকে জিজ্ঞেস করেন আমাদের ছেলে মেয়েদের কী চিন্তা করা উচিত, এই প্রজন্মের মানুষ সম্পর্কে আমি বলবো যে if you are struggling to communicate what you want your parents to support you, then you need to find every possible way to convince them that the freedom of choice they must have, you must have, is an important ingredient. এক্সেলেন্ট। সো আমাদের এই ফেসে আমরা যেটা শুনলাম, আমাদের প্যারেন্টসদের কী করা উচিত, এবং আমাদের একটা ছোট ব্রেক হবে। ব্রেকের পরে আপনারা প্লিজ স্কাই 782-তে আবার ফেরত আসবেন। খুব চমৎকার কিছু ডিসকাশন আমরা করছি। সেকেন্ড পার্টে আমরা শুনবো বাচ্চাদের কী করা উচিত। তো হোপফুলি আই উইল সি ইউ সুন আফটার এ শর্ট ব্রেক। থ্যাংক ইউ।